हाई स्टूडेंट आमी समीर सर आजकेर क्लास कस्ट अफ कैपिटल फाइनान्शियल मैनेजमेंटेरই একটা চ্যাপ্টার कस्ट अफ कैपिटल तार ऊपर आज क्लास कराबो। এই कस्ट अफ कैपिटल জানার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে ক্যাপিটালের মধ্যে কি কি কন্টেন্ট থাকে। ক্যাপিটালের মধ্যে যে সমস্ত কন্টেন্ট থাকে সেইগুলোরই কস্ট এখানে বের করা শেখাবো। এবার এই ক্যাপিটালের যে কন্টেন্টগুলো থাকে সেই ক্যাপিটালের কন্টেন্টগুলো আমরা যদি ব্যালেন্স শিটের ফরম্যাটটার দিকে তাকাই তাহলে আমাদের দেখবে ব্যালেন্স শিটের ফরম্যাট এইরকম থাকে। ব্যালেন্স শিটের ফরম্যাটে এরকম থাকে শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে শেয়ার ক্যাপিটাল থাকে। শেয়ার ক্যাপিটালের মধ্যে আবার আমরা দুরকম সেখানে এলিমেন্টস পাই। দুরকম এলিমেন্টস হচ্ছে একটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তাহলে এই সোর্সটা হচ্ছে এটা আমাদের ওন সোর্স শেয়ার হোল্ডার্স ফান্ড ওন ক্যাপিটাল। সেই ওন ক্যাপিটালের মধ্যে থাকে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। আর শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে আরেকটা থাকে রিজার্ভ সারপ্লাস, যেটাকে আমরা সারপ্লাস হেডে লিখি, যেটাকে কিন্তু রিটেন আর্নিংও বলে, ম্যানেজমেন্টের ভাষায় রিটেন আর্নিং বলা হয়। এবার এই রিজার্ভ সারপ্লাস থাকে, এরপরে থাকে আমাদের নন কারেন্ট লায়াবিলিটি। তা নন কারেন্ট লায়াবিলিটিতে কি থাকে? একটা আইটেম থাকে দেখবে লং টার্ম বরোয়িংস বা যেটাকে বলি লং টার্ম ডেপ্ট, মানে দেনা, যেখানে থাকে ডিবেঞ্চার আর লং টার্ম লোন। এবার এই সমস্ত যে ক্যাপিটালের যে স্ট্রাকচার এইটা ছাড়া আমাদের অতিরিক্ত আর কি থাকে? অতিরিক্ত থাকে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটিতে যে সমস্তগুলো থাকে ওইখানেও একটা ডেপ্ট থাকে, সেটা হচ্ছে শর্ট টার্ম ডেপ্ট। তাহলে সেই শর্ট টার্ম ডেপ্টটা আর এই সমস্ত আমাদের যে সোর্সগুলো আছে এদের কস্ট আমরা বের করব এই চ্যাপ্টারে। ঠিক আছে, এই চ্যাপ্টারে যখন বের করব, এই চ্যাপ্টারে বের করার সময় ইকুইটি শেয়ার ক্যাপিটালের কস্ট বের করব, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের কস্ট বের করব, রিটেন আর্নিং বা রিজার্ভ সারপ্লাস যে আছে সেই রিজার্ভ সারপ্লাসে আমরা কস্ট বের করব। লং টার্ম বরোয়িংস এর মধ্যে ডিবেঞ্চার যদি থাকে ডিবেঞ্চারের আমরা কস্ট বের করব। লং টার্ম লোন যদি কোনো থাকে তার কস্ট বের করব, যদি শর্ট টার্ম লোন থাকে তারও কস্ট বের করব। তাহলে ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার আমি এক একটা ক্লাসে তোমাদেরকে কিন্তু এক একটা সোর্সের উপর তার কস্টটা কি করে বের করবে সেটাকে শেখাবো, ফর্মুলা দেব এবং তার সাথে সাথে অঙ্কও করে দেব। আমরা একটু নিচের দিক থেকে ক্যালকুলেশন করে করে উঠবো, অর্থাৎ আগে ডেপ্ট করব। ডেপ্টটা করার পর তারপর আমরা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালে আসবো, তারপর ইকুইটি শেয়ার ক্যাপিটালে আসবো, তারপর রিজার্ভ সারপ্লাসে আসবো। ঠিক আছে, এইবার আমাদের ডেপ্ট যখন আলোচনা করি, ডিবেঞ্চার বা কোনো লং টার্ম লোন, এইগুলো কিন্তু দুরকম হয়। একটা হচ্ছে রেডিমেবল আর একটা হচ্ছে ইরেডিমেবল। রেডিমেবল হচ্ছে যেই সমস্তগুলো দেখবে বাজারে যখন আমরা কোনো ডেপ্ট বা ডিবেঞ্চার ইস্যু করি, ডিবেঞ্চার ইস্যু করার সময় আমরা ওখানে প্রসপেক্টাসে লিখেই দিই যে আমরা এই ডিবেঞ্চারটা মার্কেটে ইস্যু করছি এই দামে, আর এটা 5 বছর পরে পুরো 10% প্রিমিয়ামে আমরা এটাকে রিফান্ড করে দেবো। তাহলে ওই সমস্ত ডিবেঞ্চারগুলোকে কি বলা? রেডিমেবল ডিবেঞ্চার। তাহলে ওর কস্ট একরকম হবে, আর যেগুলো ইরেডিমেবল সেগুলোর কস্ট আরেক রকম হবে। ঠিক আছে, সেরকম লং টার্ম লোনের ক্ষেত্রেও লোন যেগুলো আছে লোনের ক্ষেত্রে রেডিমেবল ইরেডিমেবল হয় না, ওটা একরকমই হয়। তা ওদেরও কস্ট বের করব। এই কস্টগুলো বের করা আগে শেখাবো, তারপরে আমরা এই উপরে ক্যাপিটালের দিকে উঠবো। ঠিক আছে, এইবার চলো ফর্মুলাটা দেখাও। আচ্ছা দেখো, এখানে ফর্মুলায় প্রথমেই আমরা যেটা করব কস্ট অফ ডেপ্ট। কস্ট অফ ডেপ্টের মধ্যে আমি বলছি যে আমরা যে সমস্ত ধরো বাজার থেকে পয়সাগুলো কালেকশন করি বা যে সোর্স থেকে পয়সাগুলো আসে তার মধ্যে ডেপ্ট হচ্ছে একটা উল্লেখযোগ্য সোর্স। এবার এই ডেপ্ট দুরকম হতে পারে, একটা বলেছি ইরেডিমেবল আর একটা হচ্ছে রেডিমেবল। এবার ইরেডিমেবল ডেপ্টের ক্ষেত্রে আমরা যদি বিফোর ট্যাক্সে তার কস্ট ক্যালকুলেশন করি সেটাকে আমরা নোটেশনে বলি কেআই। ঠিক আছে, তাহলে বিফোর ট্যাক্সের কস্ট হচ্ছে কেআই। কেআই ইকুয়ালস টু আই বাই পি। আই মিনস হচ্ছে ইন্টারেস্ট আর পি মিনস হচ্ছে নেট প্রসিডস। মার্কেট থেকে আমরা যখন কোনো ডেপ্ট কালেকশন করছি তখন পার সার্টিফিকেটের যে ভ্যালুটা আমরা পাচ্ছি, সার্টিফিকেট ভ্যালু নয় কিন্তু, ধরো মেবি সার্টিফিকেটটা 100 টাকা সার্টিফিকেট আমরা বাজারে মার্কেটে ইস্যু করছি, কিন্তু দেখা গেল সেটা আমরা যখন ইস্যু করছি, ইস্যু করার সময় সেখানে আমরা দালালের থ্রু দিয়ে ইস্যু করছি। দালাল কি হচ্ছে, সেখান থেকে 5% তার ব্রোকারেজ কাটছে। তাহলে যদি ব্রোকাররা ব্রোকারেজ কাটে 5%, তাহলে আমরা 100 টাকার জায়গায় আমরা কিন্তু কোম্পানিরা কতটা পাবো? 95 টাকা। তাহলে এখানে পি হচ্ছে 95 টাকা, 100 টাকা নয় কিন্তু, ফেস ভ্যালুটা না। তাহলে 95 টাকা বসাবো, সেটাকে আই বলছি। ইন্টারেস্ট পাশে লিখে দিয়েছি, দেখো আই হচ্ছে ইন্টারেস্ট,
পি হচ্ছে নেট প্রসিডস, আর টি হচ্ছে রেট অফ ট্যাক্স। এবার যদি এটা আফটার ট্যাক্স হতো তাহলে এই ফর্মুলাটাই হতো, শুধু এখানটা এর পাশে আরো ইনটু করতাম 1 মাইনাস টি দিয়ে। 1 মাইনাস টি, টি মিনস হচ্ছে রেট অফ ট্যাক্স, এখানে লিখেও দিয়েছি রেট অফ ট্যাক্স হচ্ছে টি, তাহলে সেটা দিয়ে ইনটু করতাম। তাহলে আফটার ট্যাক্সে শুধু আই মাইনাস টিটা দিয়ে ইনটু করলেই হবে, ঠিক আছে। যখন বিফোর ট্যাক্সে ক্যালকুলেশন করবো লিখবো কে আই, কিন্তু আফটার ট্যাক্সে ক্যালকুলেশন যখন করবো লিখবো কে ডি। ক্লিয়ার? ডেপ্টের কস্ট ক্যালকুলেশন করছি সেই জন্য কে ডি, কে মিনস কস্ট। কস্ট হচ্ছে কে, কস্টকে সি লিখি না, কে লেখা হয় আমেরিকান মানে অ্যাপ্রোচ অনুযায়ী কে লেখা হয় কস্টকে। তাহলে কে ডি হচ্ছে আই বাই পি ইন্টু 1 মাইনাস টি, টি হচ্ছে রেট অফ ট্যাক্স। এবার যদি রেডিমেবল হয়, এটা তো বললাম ইরেডিমেবল, রেডিমেবল হলে কিন্তু সেখানে দুরকম প্রাইস আছে। একটা হচ্ছে ইস্যু করার সময় আমরা ইস্যু থেকে যে পয়সাটা পেয়েছি সেটা বলছি ইস্যুড প্রাইস বা নেট প্রসিডস, ঠিক আছে, সেটাকে আমরা পিও বলতে পারি বা এসও বলতে পারি। এখানে দেখবে নিচে আমি লিখেছি নেট প্রসিডস বা ইস্যু প্রাইস, এস লিখেছি। হ্যাঁ, আর রেডিমেবল প্রাইসকে বলা হয় আর যে পয়সা দিয়ে আমরা 5 বছর পরে ওই ডিবেঞ্চারগুলো মার্কেট থেকে আবার তুলে নেব সেই পয়সাটাকে বলা হয় রেডিমেবল প্রাইস। সেটা অ্যাট পার হতে পারে, 100 টাকার ডিবেঞ্চার 100 টাকাতেই তুলতে পারি, আবার অ্যাট প্রিমিয়ামে তুলতে পারি, 10% প্রিমিয়ামে আমরা তুলছি। হ্যাঁ, এরকমও হতে পারে 100 টাকার ডিবেঞ্চার আমরা যখন মার্কেট থেকে আবার সার্টিফিকেটগুলো ফেরত নেবো 110 টাকা করে পেমেন্ট করব, তাহলে রেডিমেবল প্রাইস কত হবে 110। আবার এটা ডিসকাউন্টেও ইস্যু করতে মানে রেডিম করতে পারি। ডিসকাউন্টে রেডিম করলে ধরো কোম্পানির অবস্থা খুব খারাপ, দেখা যাচ্ছে ডিবেঞ্চার হোল্ডাররা চেঁচাচ্ছে যে আমাদের পয়সা ফেরত দিন, পয়সা ফেরত দিন, কোম্পানি কবে উঠে যাবে, আমাদের পয়সাটা যাবে। তখন কোম্পানি অফার দিয়েছে আমরা 10% ডিসকাউন্টে ডিবেঞ্চারগুলোর সার্টিফিকেট পারচেস করব, আপনারা যারা রাজি আছেন তারা চলে আসেন, তাদের পয়সা ফেরত দেবো। তখন সবাই জানে কি যে তবুও তো 90 টাকা পাবো 100 টাকার ডিবেঞ্চারের জায়গায়, সবাই গিয়ে ছুটে গিয়ে তারা ডিবেঞ্চারগুলো পয়সা মানে ক্যাশ করে নিয়ে চলে আসে। তাহলে তখন রেডিমশনটা হয় কিসে, ডিসকাউন্টে। তখন কিন্তু রেডিমেবল প্রাইস কত, 100 টাকায় যদি 10% ডিসকাউন্ট থাকে তাহলে 90 টাকা হচ্ছে রেডিমেবল প্রাইস, তখন আর এর মান হবে কত 90। অ্যাট পার হলে আর এর মান কত হয় 100, আর অ্যাট প্রিমিয়াম হলে হয়তো 100 জায়গায় দেখবে 110 হয়ে যাচ্ছে। তো এটা 100 টাকা দিয়ে আমি কিন্তু এক্সাম্পল দিলাম, সেখানে রেডিমেবল ডিবেঞ্চার মানে ডিবেঞ্চারের ফেস ভ্যালু 100 হতে পারে, 10 টাকা হতে পারে, হ্যাঁ সেখানে 1000 টাকা হতে পারে, সেটা যেই রকম ভ্যালু হবে সেই রকম তোমরা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এবার যদি রেডিমেবল ডিবেঞ্চার হয় সেখানে কিন্তু এই আরটা একটা ফ্যাক্টর, মানে রেডিমেবল প্রাইসটা, এস মানে নেট প্রসিডস সেটাও একটা ফ্যাক্টর, আর নাম্বার অফ ইয়ার এটাও একটা ফ্যাক্টর, কত বছর পরে আমি রেডিম করছি। তখন ফর্মুলাটা হয় এইরকম, বিফোর ট্যাক্সে কে আই আই প্লাস আর মাইনাস এস বাই এন বাই আর প্লাস এস বাই 2। আই মিনস কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বা ইন্টারেস্ট অন ডেপ্ট, ইন্টারেস্ট অন ডেপ্টটা বসালাম। আর হচ্ছে রেডিমেবল প্রাইস, আমরা ধরো রেডিমেবল প্রাইস বলছি প্রিমিয়ামে আমরা রেডিম করব 110 টাকা, আর আমরা ইস্যু করেছিলাম যখন দালালকে পয়সা দিয়ে এদিকে খরচা ওদিকে খরচা করে আমরা পার্স ডিবেঞ্চারে আমরা পেয়েছিলাম 90 টাকা, তাহলে 90 টাকা পেয়েছিলাম, পেমেন্ট করছি কত 110, তাহলে আমাদের লস হচ্ছে কত 20 টাকা। এবার 20 টাকা যদি লস হয়, এবার দেখলাম 5 বছরের ডিবেঞ্চার, তাহলে 5 বছরের ডিবেঞ্চার হলে পার ইয়ারে ওই লসটা পড়বে কত করে 4 টাকা করে, তাহলে সেইটাই এখানে লিখেছি দেখো, এখানে 110 মাইনাস হয়তো এটা 90, তাহলে কত 20 টাকা। সেটা যদি 5 বছর পর রেডিম করি তাহলে 20 টাকাকে 5 দিয়ে ভাগ করলে কত 4 টাকা, তাহলে পার ইয়ারে আমার লস পড়বে, লস হচ্ছে কত 4 টাকা। আর আমাদের ডিবেঞ্চারটা যদি 20% ডিবেঞ্চার হয়, সেখানে 20% ডিবেঞ্চার মানে ডিবেঞ্চারের সুদ দিতে হচ্ছে প্রতি বছর কত 20 টাকা, তাহলে 20 আর 4 24 টাকা খরচা হচ্ছে আমাদের পার ইয়ার। তাহলে এইটা উপরটা কিন্তু খরচাটাই লেখা আছে, পার ইয়ার 20 টাকা, আর এখানে 4 টাকা হচ্ছে লস, এই করে আমাদের 24 টাকা খরচা হচ্ছে। এবার 24 টাকা খরচাটা হচ্ছে কত রেসপেক্টে, এবার রেসপেক্টে যখন প্রাইসটা আমরা করি, আমরা কি করি আগে করতাম নেট প্রসিডস বসিয়ে দিতাম এখানে, কিন্তু নেট প্রসিডস না বসিয়ে এখানে প্রাইস তো দুরকম আছে, একটা রেডিমশন প্রাইস রেডিমেবল প্রাইস, আর একটা হচ্ছে ইস্যু প্রাইস। তাহলে এই দুটো প্রাইস যে আছে, এই দুটো প্রাইসকে আমরা কি করেছি অ্যাভারেজ করেছি, দেখো দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এটা একটু ইনটুর মতো হয়ে গেছে, তোমরা জানো ইনটু ভেবো না, এটা প্লাস আছে, হ্যাঁ ইনটু ভেবে নিলেই কিন্তু ভুল হবে, এটা প্লাস, একটু নিচু হয়ে লিখেছি বলে বেঁকে গেছিল। দেখো এখানে তাহলে আমরা রেডিমেবল প্রাইস আর ইস্যু প্রাইস দুটোকে প্লাস করে 2 দিয়ে ভাগ করেছি, মানে কি আমরা প্রাইসটাকে অ্যাভারেজ করেছি, জাস্ট ফর্মুলাটা বোঝা গেছে।
প্রাইসটাকে অ্যাভারেজ করেছি, তাহলে প্রাইসটা হচ্ছে আমার এতটা, সেটা অ্যাভারেজ করলে হয়তো 100 টাকা এলো, কারণ এটা 110, এটা যদি 90 হয়, অ্যাভারেজ করলে 100 টাকা এলো। 100 টাকায় খরচ হয়েছে কত আমাদের পার ইয়ারে? 24 টাকা। তাহলে পার ইয়ারে 24 টাকা যদি খরচ হয় 100 টাকায়, তাহলে আমাদের এই ডেপটা কস্ট কত? 24 টাকা, মানে 24%। 100 টাকায় 24 টাকা খরচ হচ্ছে মানে 24%। তাহলে এই ফর্মুলাটাও কিন্তু নিজে একটু মাথা খাটাবে, নিজেও বের করতে পারবে। দেখো আমাদের ইস্যু আর রেডিমশন এর মধ্যে আমাদের খরচ হয়েছে কত? আমি বললাম রেডিমশন প্রাইস আর ইস্যু প্রাইসের ডিফারেন্সটাই খরচ। তা সেটা খরচটাকে এন দিয়ে ভাগ করেছি, যখন পার ইয়ারে ভাগ করে দিয়েছি, আর প্রতি বছর ইন্টারেস্ট হিসাবে যেটা দিতে হচ্ছে সেটা তো দিতে হচ্ছেই। তাহলে ইন্টারেস্ট হিসাবে যেটা দিতে হচ্ছে ইন্টারেস্ট প্লাস পার ইয়ারে যে খরচা হচ্ছে 4 টাকা করে বললাম, তাহলে হয়তো 20% ডিবেঞ্চার, 20 টাকা আয়, আর 4 টাকা হচ্ছে পার ইয়ারে তোমার ওই লসটা। তাহলে লসটা 4 টাকা, এখানে 20 টাকা, তাহলে 24 টাকা তোমার কি হচ্ছে পার ইয়ারে খরচা হচ্ছে। এবার কত টাকার ডিবেঞ্চার ইস্যু করে, সেখানে আমরা অ্যাভারেজ প্রাইস করেছি, অ্যাভারেজ প্রাইস হচ্ছে 100 টাকায়। 100 টাকায় 24 টাকা খরচা হচ্ছে, তাহলে কস্ট অফ ডিবেঞ্চার কত? 24, মানে 24%। ঠিক আছে, তাহলে কস্ট অফ ডিবেঞ্চার হচ্ছে 24%। আর এখানে আমরা পার্সেন্টেজ করিনি, ইনটু 100 করলে তবে পার্সেন্টেজ হবে, নইলে এখানে কিন্তু আমাদের আনসার বেরোবে 0.24। ঠিক আছে না? তাহলে 0.24 আনসার বেরোবে। যদি পার্সেন্টেজ করতে চাও ইনটু 100 করে রাখবে। ঠিক আছে, আর পার্সেন্টেজ না করতে চাইলে এইভাবেই ছেড়ে দেবে। হলো। এবার আমরা দেখাবো হচ্ছে, এটা বলেছি কি বলতো বিফোর ট্যাক্স। এবার যদি আফটার ট্যাক্স হয়, তাহলে আফটার ট্যাক্স হলে কি হবে, তাহলে সেইটা দেখতে হবে একটু ফর্মুলাটা। আচ্ছা দেখো, আফটার ট্যাক্স যদি করি, তাহলে আফটার ট্যাক্স করলে এই ফর্মুলাটাই লিখেছি, দেখো এই ফর্মুলাটাই লিখবো, ওর সঙ্গে ইনটু 1 মাইনাস টি করে দেবো। ঠিক আছে, আফটার ট্যাক্স হলে 1 মাইনাস টি করে দেবো, পুরো রেজাল্টটা যেটা বেরোবে তার সঙ্গে 1 মাইনাস টি। কিন্তু কিছু কিছু রাইটার তাদের মতামত আছে যে আমরা ট্যাক্স যখন কাটবো, এই যে লসের উপর ট্যাক্স করব কেন, তাই না? তাহলে তাদের মতামত অনুযায়ী আমরা ট্যাক্স যদি কেটে রাখি, যেটাকে টিডিএস বলে না, আমরা যখন ডিবেঞ্চার হোল্ডারদের আমরা পেমেন্ট করছি, পেমেন্ট করার সময় হয়তো 10% ট্যাক্স কেটে রাখছি, কারণ ইনকাম ট্যাক্স আমাদেরকে ইনফর্ম করেছে যে ডিবেঞ্চারে যখন সুদ দেবেন আপনারা কিন্তু 10% কেটে রাখবেন। তা আমরা কাটলে কার উপর কাটবো? ইন্টারেস্টের উপর। তাহলে সেই সমস্ত রাইটারদের মতামত হচ্ছে এই 1 মাইনাস টিটা যে করবো না, 1 মাইনাস টিটা এইখানে করবো, আই ইন্টু 1 মাইনাস টি, প্লাস তারপরে যেটা হয় আর মাইনাস এস বাই এন, আর প্লাস এস বাই 2। আবার কিছু কিছু রাইটারদের মতামত হচ্ছে 1 মাইনাস টিটা করবো, টোটাল ভ্যালু যা বেরোবে তার থেকে 1 মাইনাস টি তারপরে ইন্টু করবো। ঠিক আছে, দুটোই কিন্তু মেথড, দুটোই অল্টারনেটিভ মেথড, এই মেথডে করলেও ঠিক আর ওটা করলেও ঠিক। ঠিক আছে, এইবার দেখো আমরা পুরো ডেপ্টের ফর্মুলাগুলো দিলাম। আজকে কিন্তু আমি ডেপ্টের উপরেই অঙ্ক করে দেব। হ্যাঁ, এখন কিন্তু আবার ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, রিটেন আর্নিং এদের কস্ট বের করা শেখাবো না, একসঙ্গে মাথা গুলিয়ে যাবে। আগে একটার ফর্মুলা আলোচনা করলাম, তার অঙ্ক দিয়ে তোমাদের বুঝিয়ে দিই কিভাবে সলিউশন করবে, তাহলে বুঝলে তোমাদের এইটা পুরো মাথার মধ্যে এসে যাবে। মাথার মধ্যে এসে গেলে তারপরে ইকুইটি শেখাবো, তারপর প্রেফারেন্স শেখাবো, তারপর রিটেন আর্নিং শেখাবো। ঠিক আছে, এইভাবে শেখাবো। হ্যাঁ, একটা ফর্মুলা দেবো, তার অঙ্কও করে দেবো। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো এরকম একটা প্রবলেম আছে, এক্স কোম্পানি লিমিটেড ইস্যুড 10,000 12% irredeemable debenture. হ্যাঁ, দ্য ফেস ভ্যালু অফ দ্য ডিবেঞ্চার রুপিস 100। ঠিক আছে, দ্য রেট অফ ট্যাক্স বলে দিয়েছে 45%। ডিটারমাইন দ্য বিফোর অ্যান্ড আফটার ট্যাক্স কস্ট অফ ডিবেঞ্চার, এই কস্ট লিখে দিয়েছি শুধু, কস্ট অন দ্য ফলোয়িং ফলোয়িং সার্কামস্টেন্স। কি কি সার্কামস্টেন্স আছে? 1 নম্বর সার্কামস্টেন্স হচ্ছে ইস্যুড অ্যাট পার, 2 নম্বর সার্কামস্টেন্স ইস্যুড অ্যাট 10% প্রিমিয়াম, 3 নম্বর ইস্যুড অ্যাট 12% ডিসকাউন্ট। তাহলে এই তিনটে সার্কামস্টেন্সে আমার কস্ট অফ ডিবেঞ্চার কত হবে? আমি একটু অঙ্কটাকে ছোট করে লিখে দিয়েছি। হ্যাঁ, দেখো এখানে আমরা প্রথমে আমাদের ফেস ভ্যালু কত সেটা লিখবো, ডিবেঞ্চারের ইন্টারেস্ট কত সেটা বের করব। তাহলে আমরা সলিউশন করার সময় প্রথমেই লিখে নেব ফেস ভ্যালু। ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার কত? 100 টাকা। রুপিসের চিহ্ন ছোট করে দিয়ে দাও। ইন্টারেস্ট কত? দেখো
ইন্টারেস্টটা হচ্ছে তাহলে এই 100 টাকা, আমাদের ডিবেঞ্চারটা ছিল 12%, তাহলে 100 টাকা 12%, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 12 টাকা। আর এই 12 টাকাটাকেই আমরা কি বলছি? আই। আর এখানে ইস্যু করার সময় কোনো খরচা হয়নি, তাহলে এটাই কি বলছি? পি বা নেট প্রসিডস, পি। ঠিক আছে, এরপর ডিবেঞ্চারটায় ট্যাক্স ব্র্যাকেট আছে কত? ট্যাক্স ব্র্যাকেট আছে 45%। ঠিক আছে, আমরা যদি ইস্যুড করি, সরি একটা ভুল করলাম, সেটা হচ্ছে আমরা এটাকে এরটা করছি। হ্যাঁ, এরটা যদি করি, আমরা ইস্যু করেছি কি অ্যাট পারে, তাহলে অ্যাট পারে মানে তখন ফেস ভ্যালুটাই হচ্ছে আমাদের নেট প্রসিডস, তাহলে ফেস ভ্যালু 100 টাকা, সেটাই নেট প্রসিডস। এটা কিন্তু অনলি ফর এ কন্ডিশনের জন্য, বা এ বা একেরটা বলতে পারি, পরেরগুলো 2 দিয়েছি তো, এটাকে তাহলে 1 করে দাও। তাহলে 1 নম্বর সার্কামস্টেন্সের জন্য আমরা বলছি ইস্যুড প্রাইস কত, পি এর মান কত? 100, তখন ইন্টারেস্ট কত? 12%। ঠিক আছে, আর আমাদের ট্যাক্স ব্র্যাকেট কত আছে? 45%। তাহলে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স দুটোরই কস্ট বের করতে বলেছে। তাহলে আমরা করব, প্রথমে দেখো 1 নম্বর, আমরা যদি কিআই করি বিফোর ট্যাক্সে, তাহলে বিফোর ট্যাক্সে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি বলেছি? আই বাই কি করি? পি। তাহলে আই বাই পি মানে 12/100, তাহলে কত? 0.12, দ্যাট মিনস 12%, 100 দিয়ে ইন্টু করলে পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে এটা হলো। এবার এটাকেই যদি কে ডি করি, মানে ট্যাক্সে করি, তাহলে আই বাই পি ইন্টু 1 মাইনাস কি করবো? ট্যাক্স। তাহলে এখানে 12/100 ইন্টু 1 মাইনাস ট্যাক্সের রেট দেখো 45%, দ্যাট মিনস কি 0.45। এই একটু ইন্টু করো তো, এটা 0.12, তাকে 0.55 দিয়ে ইন্টু করো, 0.12কে 0.55 দিয়ে ইন্টু করো, 0.066। দ্যাট মিনস এটাকে যদি পার্সেন্টেজে করি কি হবে? 6.6%। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো তোমার 1 নম্বর সার্কামস্টেন্সের, এটা বিফোর ট্যাক্সে। বিফোর ট্যাক্সে আমি বলেছিলাম কি কেআই লিখবে, তাহলে বিফোর ট্যাক্সের কস্ট হচ্ছে 12% আর আফটার ট্যাক্সের কস্ট হচ্ছে 6.6%। এবার যদি সার্কামস্টেন্স 2 হয়, তাহলে সেখানে ফেস ভ্যালু পাল্টে যাবে তো, তাহলে এই ফেস ভ্যালু বলছি নেট প্রসিডস পাল্টে যাবে, তাহলে আবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে সার্কামস্টেন্স 2 এর জন্য। আচ্ছা, এটা 1 নম্বর সার্কামস্টেন্স। 2 নম্বর সার্কামস্টেন্সের জন্য ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু 100 টাকা, তাতে কিন্তু প্রিমিয়ামে ইস্যু করেছিলাম, দেখো, তাই তো, অ্যাড প্রিমিয়াম 10% প্রিমিয়াম ছিল, তাহলে ক টাকা নিয়েছো? 10 টাকা। তাহলে তোমার নেট প্রসিডস কত? নেট প্রসিডসে দেখো, বা যেটাকে আমরা পি বলছি, 110 টাকা। তাহলে এখানে ক্যালকুলেশন কিরকম হবে? আচ্ছা, একটু উপরটা মুছছি। দেখো এটা হলো, তাহলে এখান থেকে আমরা যদি কেআই বের করি, তাহলে কেআই বের করলে আই বাই কি করব? পি। ঠিক আছে, আই কত ছিল? ওটা তো একই সিমিলারই আছে, 12 টাকা পার ডিবেঞ্চারে ইন্টারেস্ট পাচ্ছে 12 টাকা। নেট প্রসিডস কিন্তু 110, এই 12/110 করো, কত হচ্ছে দেখো? 0.109, দ্যাট মিনস 10.9%। এটাকেই যদি কেডি করতাম, মানে আফটার ট্যাক্স করতাম, তাহলে আই বাই পি ইন্টু 1 মাইনাস পি করতাম, তাহলে কত করতাম? 12 ডিভাইড বাই 110 ইন্টু 1 মাইনাস টি মিনস 1 মাইনাস 0.45, 45% ট্যাক্স আছে। তাহলে এটা যেটা বেরিয়েছে না, এ দেখো, এটা যেটা বেরিয়েছে এটাকেই ইন্টু 0.55 দিয়ে ইন্টু করো, ইন্টু 0.55 দিয়ে ইন্টু করবে, কিন্তু 0.45 দিয়ে না। 1 থেকে 0.45 যখন মাইনাস করবো 0.55, ওটা দিয়ে ইন্টু করবে এই রেজাল্টটাকে,
5.995%. ঠিক আছে, 5.995%। ঠিক আছে, ছাড়া অ্যাপ্রক্সিমেটলি 6%, তাই না? এরপর সার্কামস্টেন্স নাম্বার 3, তাহলে 3 নম্বর সার্কামস্টেন্সে সেখানে কি করব, ফেস ভ্যালু কত, এই নিচেটা মুছে দিচ্ছি। দেখো 3 নম্বর সার্কামস্টেন্সে ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, একটা ডিসকাউন্টে ইস্যু করেছিলে, লেস ডিসকাউন্ট। ডিসকাউন্ট হলে কি করবে, লেস করবে, 12% ছিল, তাহলে কত টাকা ডিসকাউন্ট, 12 টাকা, মাইনাস করলে কত, 88। এটাই হচ্ছে নেট প্রসিডস। এটা খালি চেঞ্জ হচ্ছে, বুঝেছো, আর কিছুই না। এটাকেই আমরা বলছি কি, পি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি কেআই আর কেডি বের করি কিরকম হবে দেখো। তাহলে কেআই আমরা জানি আই বাই পি, তাহলে এখানে আই মিনস তো 12 টাকা, আর এটা হচ্ছে 88, 0.136। এটাকে পার্সেন্টেজ করলে 13.6%। ঠিক আছে, নেক্সট কেডি যদি করি, এটা যদি আফটার ট্যাক্স হয় কেডি হবে, বিফোর ট্যাক্স হলে কেআই হবে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানে করলে 12/88 ইন্টু 1 মাইনাস 45% ট্যাক্স ছিল, 7.48. তাহলে এটাকেই তোমরা 0.55 দিয়ে গুণ করবে, করলে কত হচ্ছে, 7.48%. আচ্ছা পার্সেন্ট না, আগে 0.748, 0.748 না, 0.0748, 0.0748, সেটাকে পার্সেন্টেজে করলে তারপর 7.48%। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এটা হলো, আমরা যদি রেডিম না করি, ইরেডিমেবল ডিবেঞ্চার হয় বা ডেপ্ট হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা 3টে সার্কামস্টেন্সে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স আমরা কস্ট ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, তাহলে এইগুলোই তোমার মোটামুটি প্লেন যদি অঙ্ক থাকে তাহলে এইরকম হবে, আর যদি রেডিমেবল হয় তার জন্য আলাদা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। পরের ক্লাসে আমি রেডিমেবল যে ডিবেঞ্চার আছে বা রেডিমেবল ডেপ্ট আছে তার উপর 2-3টে অঙ্ক দিয়ে পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ক্লাস ভালো লাগে লাইক দিতে ভুলবে না। তাহলে আজকের মতো টাটা।